রমানাথ বেনি মাধবকে খুব ভালো করে দেখে নিয়ে নেপালকে বললেন, আমাকে একবার বাড়ির পিছনের বাগানে নিয়ে চলো। তার কথা মতন আমরা পেছনের বাগানে এসে উপস্থিত হলাম। আম কাঁঠালের বিশাল বাগান। সেখানে বেশ কিছুটা অংশ জুড়ে বট, অশ্বত্থ ও তার ডালপালা বিস্তার করেছিল। আমাদের অপেক্ষা করতে বলে রমানাথ একটা অশ্বত্থ গাছের নিচে ধ্যানে বসলেন। কিছুক্ষণ পর ধ্যান ভেঙে উঠে বললেন, আমি ধ্যান যোগের তৃতীয় চোখের চক্র সক্রিয় করে যা দেখলুম তা অতীব ভয়ঙ্কর। অবিলম্বে এ গৃহ বন্ধন করা দরকার, নইলে সমূহ বিপদ হবে। আপনি শুনছেন রাতের বৈঠকখানা। আজ আপনি শুনবেন মৈত্রী চ্যাটার্জির লেখা গল্প রমানাথ তান্ত্রিক ও অতৃপ্ত প্রেত। প্রত্যেক শনিবার রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। সে অনেককাল আগের কথা। একদিন আমি আর রমেশ আপিস থেকে ফিরে খেলার মাঠে বসে আছি। এমন সময় আমাদের গাঁয়ের মাতব্বর দীননাথ মুখুজ্জের ভৃত্য নিতাই এসে বলল, এই বাবু আপনাদের তলব করিছেন, খুব প্রয়োজন। একজন যদি যান খুব ভালো হয়। ঠিক আছে নিতাইদা, তুমি যাও, আমরা আসছি। নিতাইদা চলে গেল। আমি আর রমেশ দুজনেই বকুলপুর গাঁয়ের বাসিন্দা। আমি সমিতির সেক্রেটারি, শহরে মার্চেন্ট আপিসে চাকরি করি। গাঁয়ের লোক আমাকে বেশ মান্যিগণ্যি করে। রমেশ আমার ভাইরা ভাই, সদরে ওর নিজস্ব ধান কল আছে। দীননাথ বাবু ডেকেছেন যখন, তখন তো যেতেই হবে। তাই উঠেই পড়লুম। দীননাথ বাবুর বাড়িতে গিয়ে দেখি ওনার জ্ঞাতি ভাই নেপাল উৎকণ্ঠিত হয়ে হাত পা নেড়ে কি সব যেন বলছে তাকে। আমাদের দেখে দীননাথ বাবু খাতির করে বসালেন। নেপালকে তো তোমরা চেনোই, খুব বিপদে পড়ে ছুটে এসেছে। ওর ছোট সম্বন্ধী বেনি মাধব 1 সপ্তাহ যাবৎ ওদের বাড়িতেই আছে। হঠাৎ গত 3-4 দিন ধরে রাত হলেই নাকি বেনি মাধবের আচার আচরণ বদলে যাচ্ছে। ঘর থেকে বিকট শব্দ ভেসে আসে, নিজেই নিজেকে আঘাত করতে থাকে, তারপর পেঁচোয়ে পাওয়ার মতন করে কাঁপতে কাঁপতে মূর্ছা যায়। ওঝাকে ডেকেও কোনো লাভ হয়নি। তাই বলছিলাম কি, যদি তোমাদের পরিচিত সেই তান্ত্রিক বাবাকে একটিবার নেপালের কুটিরে পায়ের ধুলো দিতে বলো, তাহলে খুব উপকার হয়। সেই জন্যই তোমাদের ডেকে পাঠালাম। আপনি রমানাথ তান্ত্রিকের কথা বলছেন তো দিনুদা? কিন্তু উনি তো নানা জায়গায় ঘুরে বেড়ান, কঠিন তপস্যা করেন, এর আর কোনো ঠিক ঠিকানা থাকে না। আমাদের সাথেও বহুদিন দেখা সাক্ষাৎ হয়নি, তাই আগে ওনার বাসায় গিয়ে দেখতে হবে উনি এখানে আছেন কিনা। তবে চিন্তা করবেন না, ঠাকুরমশাই যদি তার বাসায় থেকে থাকেন তাহলে সমস্যা শুনে তিনি নিশ্চয়ই আসবেন। চলুন নেপালদা, এখনই রওনা দিলে সন্ধ্যের মধ্যে পৌঁছে যাওয়া যাবে। নেপালদা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। আচার্য রমানাথ উপাধ্যায় আমাদের পাশের গ্রামেই থাকেন। তিনি একজন নামকরা তন্ত্র সাধক। বকুলপুর থেকে ওনার বাড়ি প্রায় 40 মিনিটের দূরত্ব। হাওয়া বাতাসের অভাব ছিল না। দিব্যি বন বাদার পেরিয়ে হেঁটে চললুম আমরা। সন্ধ্যের মুখে রমানাথের কুঠিরে গিয়ে হাজির হলুম। তুলসী মঞ্চে বাতি জ্বালিয়ে রমানাথের ভাইজি কনকলতা, কাকাবাবু আন্নিকে বসেছেন, আপনারা হাত মুখ ধুয়ে রোয়াকে উঠে বসুন। রকের একপাশে কয়েকটা মোড়া আর চাটাই পাতা ছিল। আমরা হাত পা ধুয়ে সেখানে বসে গেলুম। মিনিট 10 অপেক্ষা করার পর রমানাথ ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলেন। আমাকে আর রমেশকে দেখে হাসি মুখে বললেন, কি ব্যাপার ভাইয়া, আজকাল তো আর দেখাই পাওয়া যায় না। আপিসে যা কাজের চাপ,
আজ একটু তাড়াতাড়ি ফিরে মাঠের ধারে বসেছিল। গাঁয়ের প্রধান দীননাথ লাহিড়ীকে তো আপনি চেনেন। উনি আমাদের ডেকে পাঠিয়ে বললেন ওনার জ্ঞাতি ভাই খুব বিপদে পড়েছেন, তাই আপনার কাছে নিয়ে এলুম ওনাকে। নেপালদা উঠে রমানাথকে প্রণাম করে বললেন, ঠাকুর মশাই, আমি নেপালচন্দ্র চাটুর্যে, বকুলপুরেই আমার বাস। খুব বিপদে পড়ে আপনার কাছে এইছি, যদি একটা বিহিত করে দেন। আমি আজকাল আর কারোর বাড়িতে যাই না, সাধনায় বড্ড ব্যাঘাত ঘটে গো। নেপালদা তার পায়ে পড়ে কাতর স্বরে বললেন, একটিবার চলুন ঠাকুর মশাই, নইলে ঘরে যে আর তিষ্ঠতে পাচ্ছি নে, সাংঘাতিক সব কাণ্ড ঘটছে। রমানাথ নেপালদাকে ধরে বললেন, আহা, করো কি ওটো ওটো, অত উতলা হয়েও না, স্থির হয়ে বসে বলো তো দেখি কি ঘটেছে। ঠাকুর মশাই, আমার ছোট শ্যালক জল সফরে বেরিয়েছিল, নানা জায়গায় ঘুরে গেল হপ্তায় আমাদের বাড়িতে এইছে। কটা দিন সব ঠিকঠাকই ছিল, হঠাৎ গত 3 দিন ধরে রাত হলেই সে কেমন অদ্ভুত শব্দ করে ঘরময় দাপিয়ে বেড়াচ্ছে। কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো মাথার চুল ছিঁড়ে নিজেকে আঁচড়ে কামড়ে একসা করছে, কখনো কাঁপতে কাঁপতে দাঁত কপাটি লেগে চেতন হারাচ্ছে। খিদে তেষ্টা বলে কিছুই নাই। গিন্নি তার ছোট ভাইকে বড়ই ভালোবাসে, ওর অবস্থা দেখে সে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। বলো কি হে, তোমার সম্বন্ধীর মৃগীর ব্যামো টেমো নেই তো? না ঠাকুর মশাই, সে নাকি চোখ বুঝলেই কাকে যেন দেখতে পাচ্ছে। যখনই এমন ঘটছে তখনই তার মুখ দিয়ে গ্যাজলা বেরিয়ে আসছে। তবে তো খুবই চিন্তার বিষয়। আচ্ছা, তোমরা বসো, আমি ভেবে দেখি কি করা যায়। আমাদের কথাবার্তার মাঝে কনক সকলের জন্য চা মিষ্টি নিয়ে এলো। রমানাথ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে হাতে পুঁটলি আর কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে এলেন। তারপর ভাইজিকে ডেকে বললেন, অমা কনক, কপারটা বন্ধ করে দে, আমি একবার বকুলপুরে যাচ্ছি, ফিরতে অনেক রাত হবে, তুই খেয়ে নিস কেমন? রমানাথ অকৃতদার। ভাইজি কনকলতা ছাড়া আপন বলতে আর কেউ নেই তার। কনক মাথা নেড়ে সদর দরজা বন্ধ করে দিল। নেপালের বাড়ি আমাদের গাঁয়ের শেষ সীমানায়। সেদিকে যেতে যেতেই চিৎকার চেঁচামেচি কানে এলো। এগিয়ে গিয়ে দেখলুম নেপালের স্ত্রী নীলিমা হাত পা ছড়িয়ে দাওয়ায় বসে বিলাপ জুড়েছে। রমানাথ উঠোনে প্রবেশ করেই হাতের পুঁটলি থেকে একটা ছোট চৌকো মতন কাঁচ বের করলে। বাঁ হাতের বুড়ো আঙুলের নখের ওপর স্থির দৃষ্টি রেখে সেই কাঁচের দিকে তাকিয়ে সামান্য একটু কেঁপে উঠলে। সেটা দেখে যতটা চমৎকৃত হলুম, তার সাথে আরো একটা হাড় হিমখরা দৃশ্য দেখে আমার শরীরে বিদ্যুতের শিহরণ খেলে গেল। মনে হলো মস্তিষ্কের রক্তনালীর সব রক্ত যেন মুহূর্তের মধ্যে জমাট বেঁধে গেছে। দেখলুম বেণীমাধব ঘরের মাটিতে সরীসৃপের মতন বুকে হেঁটে বেড়াচ্ছে, অনবরত চোরকির মতন ঘুরপাক খাচ্ছে। আবার পর মুহূর্তেই চতুষ্পদ জন্তুর মতন হাতে পায়ে ভর দিয়ে ঘরময় ছোটাছুটি করছে। তার গলা থেকে জান্তব হুঙ্কার ভেসে আসছে। নিজের ওপর থেকে তার কোনো নিয়ন্ত্রণই নেই। অন্য কেউ যেন তাকে চালনা করছে তার ইচ্ছে মতো। অনেকেই সেই দৃশ্য দেখে সভয়ে পিছিয়ে গেল। কেউ তাকে মাটি থেকে তুলে শান্ত করে বসাতে পারল না। দীননাথবাবু একপাশে অসহায়ের মতন দাঁড়িয়েছিলেন। রমানাথকে দেখে হাত জোর করে বললেন, বিনুকে বাঁচান ঠাকুর মশাই, কিছু একটা করুন, বাঁচান। উতলা হও না দীননাথ, আমি দেখছি। চারপাশে কোলাহলের সৃষ্টি হয়েছিল। নেপাল ইশারায় সকলকে নীরবে থাকার নির্দেশ দিতেই কোলাহল থেমে গেল। রমানাথ বেণীমাধবকে খুব ভালো করে দেখে নিয়ে নেপালকে বললেন, আমাকে একবার বাড়ির পিছনের বাগানে নিয়ে চলো। তার কথা মতন আমরা পেছনের বাগানে এসে উপস্থিত হলাম। আম কাঁঠালের বিশাল বাগান। সেখানে বেশ কিছুটা অংশ জুড়ে বট, অশ্বত্থ ও তার ডালপালা বিস্তার করেছিল। আমাদের অপেক্ষা করতে বলে রমানাথ একটা অশ্বত্থ গাছের নিচে
ধ্যানে বসলেন। কিছুক্ষণ পর ধ্যান ভেঙে উঠে বললেন, আমি ধ্যান যোগের তৃতীয় চোখের চক্র সক্রিয় করে যা দেখলুম তা অতীব ভয়ঙ্কর। অবিলম্বে এ গৃহ বন্ধন করা দরকার, নইলে সমূহ বিপদ হবে। তবে ভয় নেই, আমার সাথে এসো। নেপালদা চুপচাপ রমানাথের নির্দেশ পালন করলেন। আমরাও তাকে অনুসরণ করলাম। রমানাথ বাড়ির বাইরে 4 কোণে শেকড় বাকড় সহ 4খানা ঘট পুঁতে মন্ত্রপাঠ করতে করতে গোটা বাড়ি প্রদক্ষিণ করলেন। যদিও সেই মন্ত্রের এক বর্ণ বোঝার সাধ্য আমার বা রমেশের কারোরই ছিল না। পরস্পরের মুখ চাওয়াচাবি সার হলো মাত্র। গৃহবন্ধন সম্পন্ন হলে তিনি গাছতলায় দাঁড়িয়ে নিজের শরীরে ফুঁক দিয়ে আবার মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্রশক্তি তিনি কুলো পৃথিবী জুড়ে রাম বর্ষ বলি আমি রক্ষা করো মরি তুমি কার আগে কাউরে কামিক্ষে মায়ের আগে। এই কিয়দংশই আমাদের কানে এলো মাত্র, বাকিটা বোঝার সাধ্য ছিল না। একই মন্ত্র 3 বার পাঠ করে আরো 3 বার বুকে ফুঁ দিয়ে রমানাথ, আমার গাত্রবন্ধন সম্পূর্ণ হয়েছে, এবার আমি বেনি মাধবের ঘরে যাব। তবে সেখানে যাই ঘটে যাক, তোমরা কোনো হল্লা করো না, এতে সমস্যা বাড়তে পারে। আমরা সমস্বরে, ঠাকুরমশাই আপনার আদেশ শিরোধার্য, আপনি নির্বিঘ্নেই আপনার কাজ করুন। বেশ, আমি যাই তবে। আরও একবার গোটা বাড়ি প্রদক্ষিণ করে তিনি ধীরে ধীরে বেনি মাধবের সামনে গিয়ে দাঁড়ালেন। অবাক হয়ে দেখলুম ঝোলা থেকে একখানা কাগজের মোড়ক বের করে তা থেকে কিছু মন্ত্রপুত গুঁড়ো দ্রব্য হাতে নিয়ে বেনি মাধবের ললাটে লেপন করে দিতেই সে নিস্তেজ হয়ে গেল। ইতিমধ্যে বেশ রাত হয়ে গেছিল। যা পরিস্থিতি দেখছি তাতে আজকে রাতটা আমাকে এখানেই কাটাতে হবে। ভায়া নেপাল, তুমি কনককে খবর দেওয়ার ব্যবস্থা করো, সে যেন তার মাসির কাছে চলে যায়। আমি এখনই লোক পাঠাচ্ছি ঠাকুর মশাই, আপনি চিন্তা করবেন না। রমানাথ আবার ধ্যানে বসে গেলেন। চোখ বুজে নিজের 2 ভ্রুয়ের মাঝখানে এক হাতের আঙুল রেখে অন্য হাতে কর গুনে বিড়বিড় করে কি সব যেন গণনা করলেন। তারপর নেপালের স্ত্রী নীলিমা দেবীর উদ্দেশ্যে বললেন, মন্ত্রের রেশ কিছুক্ষণ পরেই কেটে যাবে মা, তার আগেই বিনুকে কিছু খাইয়ে দিতে হবে, পরে আর এই সুযোগ পাবে না। বৌমা, তোমাকে কিছু করতে হবে না। তোমার দিদি সরমা ইতিমধ্যে হেসেলে গিয়ে সকলের জন্য খাবারের বন্দোবস্ত করে রেখেছে। আমি বিনুর খাবারটা বেড়ে দিতে বলছি। দীননাথবাবু হাত জোর করে, এই ঘোর সংকটে আপনি সহায় ঠাকুরমশাই। এরপর ধীরে ধীরে লোক সমাগম কমে গেল। যারা ছিল তারাও চলে গেল। বেনি মাধবের শরীরে থাকা সেই প্রেতাত্মা আপাতত কিছুক্ষণের জন্য নিষ্কৃতি দিয়েছিল তাকে, ঝিমিয়ে পড়েছিল। তাই রমানাথ সকলের উদ্দেশ্যে বললেন, শোনো, বেনি মাধবের উপর এক ভয়ঙ্কর প্রেতাত্মা ভর করেছে। মৃত্যুর পর আত্মারা বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে থাকে। খুব সাবধান, আমি না বলা পর্যন্ত কেউ ভুলেও এ ঘরে প্রবেশ করো না, কিন্তু তোমরা নিজেদের কাজকর্ম মিটিয়ে নাও বরং। নীলিমা দেবী বললেন, কিন্তু সেই প্রেতাত্মা কে বাবা? আমার ভাইটার ওপর বর করে এমন কেতি কেন করছে সে? হ্যাঁ, সে এক হতভাগিনী কিশোরী মেয়ে মা, অকালে তাকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আমি ধ্যানযোগে মেয়েটির অতীত সম্পর্কে যতটুকু অবগত হয়েছি তাতে উপলব্ধি করেছি বেনি মাধব কিছুদিন আগে নৌকা ভ্রমণে গিয়েছিল এবং তখনই তার কোনো অসতর্ক মুহূর্তে মেয়েটি বিনুর উপর ভর করে। নীলিমা দেবী আঁচলের খুঁটে চোখ মুছতে মুছতে বললেন, এই বিপদ থেকে রক্ষে পাবার কি কোনো উপায় নেই বাবা? আমি যথাসাধ্য চেষ্টা করব মা, তবে সবার আগে জানতে হবে ওই ষোড়শীর আত্মা কেন এমন অশান্ত ও অতৃপ্ত হয়ে আছে।
যেসব অতৃপ্ত আত্মারা তাদের অসমাপ্ত কাজ বা মনোবাঞ্ছা পূরণ করতে মৃত্যুর পরেও ফিরে আসে, তাদের কোনো একটা শরীরকে আশ্রয় করেই থাকতে হয়। বিশেষ করে তারা কারোর অসতর্ক মুহূর্তে তার শরীরে অনায়াসেই প্রবেশ করতে পারে। সঠিক কারণ জানতে হলে আমাকে সাধনায় উপযুক্ত পরিবেশ তৈরি করে যজ্ঞে বসতে হবে। সে অত্যন্ত কঠিন সাধনা, এবং তার জন্য যা যা উপাচারের প্রয়োজন তা আগামীকাল সকাল ছাড়া জোগাড় করা কোনো মতেই সম্ভব নয়। আমি কোনো ত্রুটি রাখবো না ঠাকুরমশাই। আপনার সাধনা আর যজ্ঞের জন্য যা যা উপাচার উপকরণ প্রয়োজন আমি সব ব্যবস্থা করে আনি। এরপর আর কোনো কথা হলো না। নেপালের অনুরোধে আমি আর রমেশ ও বাড়িতেই থেকে গেলুম। রাতে সকলের খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে বেণীমাধবের পাশের ঘরে আমাদের শোয়ার ব্যবস্থা হলো। রমানাথ বেণীমাধবের ঘরেই তাকে আগলে বসে রইলেন, কিন্তু শুয়ে পড়লেও ঘুম এলো না। মন পড়ে রইল পাশের ঘরে রমানাথের দিকে, অথচ তার কঠোর নির্দেশ লঙ্ঘন করার উপায় নেই। অগত্যা দুজনে চুপ করেই রইল। তবে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। রাত যখন দ্বিতীয় প্রহর, এমন সময় বেণীমাধবের ঘর থেকে দুদ্দার দুমদাম শব্দ পেয়ে ছুটে গেলাম আমরা। বাড়ির সকলেই সেই শব্দ পেয়ে ছুটে এলেন, কিন্তু রমানাথের অনুমতি না পাওয়া অবধি চৌকাঠ মারানোর সাহস হলো না আমাদের কারোর। বাইরে থেকে আবার একটা হাড় কাঁপানোর দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেলুম আমরা। ঘরের মধ্যে যেন ঝড়ের ধ্বংসলীলা চলছে। জানলা দরজার কপাটগুলো দুম দাম শব্দ করে খুলছে আর বন্ধ হচ্ছে, অথচ বাইরের পরিবেশ চুপচাপ শান্ত, সুন্দর মৃদুমন্দ হাওয়া দিচ্ছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। টের পেলুম ঘরের মধ্যে কোনো অদৃশ্য শক্তি সেই ঝড়ের সৃষ্টি করেছে। সে বেণীমাধবকে শূন্যে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। প্রবল অট্টহাসিতে সারা বাড়ি থরথর করে কাঁপছে। ঘরের ভেতর অজস্র কুণ্ডুলি পাকানো ধোঁয়ার সৃষ্টি হয়েছে। পলক ফেলতে না ফেলতেই তার ভেতর থেকে সেই ষোড়শীর বীভৎস ছায়ামূর্তি বেরিয়ে এলো। রমানাথ কুমণ্ডুল হাতে নিয়ে, শান্ত হও মা, শান্ত হও। মন্ত্রপাঠ করতে করতে কমণ্ডুল থেকে খানিকটা পবিত্র জল নিয়ে ছিটিয়ে দিলেন বেণীমাধবের গায়ে, মাথায়, আর বাকি জলটুকু ছুঁড়ে দিলেন বেণীমাধবের মুখে এবং সেই অতি প্রাকৃত শক্তির ধোঁয়াটে অবয়বের দিকে। সঙ্গে সঙ্গে ষোড়শীর আত্মা অদৃশ্য হয়ে গেল। বেণীমাধব ক্ষণিকের জন্য জ্ঞান হারিয়েছিল, এবার ধীরে ধীরে চোখ মিলে তাকালো। রমানাথ তার মাথায়, কপালে, নাভিতে ত্রিশূল ছুঁইয়ে মন্ত্র পড়লেন। তারপর হাসি মুখে বললেন, আপাতত বিপদ কেটে গেছে। আগামী 24 ঘন্টা পর্যন্ত ও সুরক্ষিত থাকবে। তার মধ্যেই আমাকে সাধনা সম্পূর্ণ করে যজ্ঞে বসে যেতে হবে। আগামীকাল চতুর্দশী অমাবস্যা। মায়ের কৃপায় সব বিপদ নাশ হবে। জয় মা তারা। আমরা সকলেই মায়ের নাম নিলাম। ইতিমধ্যে পূব আকাশে রং ধরেছে। বেণীমাধব ঘুমিয়ে পড়েছিল। আমরা মুক্ত বায়ু সেবন করতে বেরোলুম। ঘণ্টাখানেক পরে ফিরে মুখ হাত পা ধুয়ে দাওয়ায় এসে বসতেই নেপালের স্ত্রী এবং সরমা দেবী সকলের জন্য চা জলখাবার নিয়ে এলেন। জলখাবারের আয়োজন দেখে চোখ ছানা বড়া হয়ে গেল। ভাবলুম গিন্নি থাকলে বেশ হতো। খাবারগুলো দেখিয়ে হা পিত্তেশ করে একটু খোঁচা দেওয়া যেত। তাতে অবশ্য কোনো কাজ হতো কিনা জানি না, হয়তো তার ফল উল্টোই হতো। এসব ভেবে মনে মনে হাসতে লাগলাম। রমানাথ কিছুই খেলেন না, কেবল ফলাহার করলেন। নেপাল আর দীননাথ জলখাবার খেয়ে প্রয়োজনীয় উপাচার সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। রমানাথ নেপালের বাড়িটা দিনের আলোয় ভালো করে ঘুরে দেখলেন। নেপালের গৃহে জায়গার অভাব ছিল না। তন্ত্র সাধনা অত্যন্ত কঠিন এক গুপ্ত সাধনা। এর জন্য দরকার উপযুক্ত তিথিযোগ এবং নিরিবিলি পরিবেশ। তিনি নীলিমা দেবীকে সে কথা জানালেন। তার নির্দেশে বাগানের দক্ষিণ পশ্চিম কোণের প্রায় অন্ধকারাচ্ছন্ন কুঠিরটি খুলে দেওয়া হলো। খাপড়ার চাল দেওয়া মাটির ঘর,
নীলিমা দেবী নিজে হাতে পরিষ্কার করে গোবর দিয়ে নিকিয়ে দিলেন। কিছুক্ষণ পরেই নেপাল ও দীননাথ সমসৎ উপাচার সংগ্রহ করে ফিরে এলেন। রমানাথ দুপুরের আহার গ্রহণ করলেন না। সাধনায় বসতে বসতে বেলা গড়িয়ে গেল। রমানাথ বাগানের সেই কুটিরে প্রবেশ করে প্রথমে খানিকটা শান্তির জল ছিটিয়ে দিলেন। তারপর বেণীমাধবের নাম ও পদবী উচ্চারণ করে সাধনায় বসলেন। আমরা বাইরে অপেক্ষায় রইলাম। যথাসময়ে সাধনা সমাপ্ত করে রমানাথ কুটির থেকে বেরিয়ে এলেন। মা তারা নাম নিয়ে নেপালকে বললেন, আজ রাতে বিশেষ তিথিতে দেবী জাগ্রত হবেন। সূর্যাস্তের পর আমি যজ্ঞে বসব। তবে তোমায় একবার শিমুলপুরে লোক পাঠাতে হবে। ওখানে এক পাগল ভব ঘুরে থাকে, তাকে আজ রাতের মধ্যেই এখানে নিয়ে আসতে হবে। তবে তাকে আনা কিন্তু সহজ কথা নয় হে। সে অপ্রকৃতিস্থ, তাকে যেভাবেই হোক আনার ব্যবস্থা করো। নেপাল উৎকণ্ঠিত হয়ে বলল, কার কথা কইছেন ঠাকুরমশাই? সে কে? শিমলপুরের এক পুরো বাড়িতে আসল ঘটনার উৎপত্তি। ওখানেই বেণীমাধবের উপর অপশক্তির ভর হয়েছে। সেই পুরো বাড়ির আশেপাশে এক ভব ঘুরে পাগলকে ঘুরে বেড়াতে দেখা যায়। তাকে খুঁজে নিয়ে আসতে হবে। নীলিমা অধৈর্য হয়ে বললেন, ওগো, তুমি এত প্রশ্ন না করে লোক পাঠাও দেখি, লোক পাঠাও। বাইটারে বাঁচাতে হবে তো নাকি? ঠাকুর মশাই যা নির্দেশ দিয়েছেন তাই করো কে, তাই করো, তাই করো কে। আমি লোকজন নিয়ে যাচ্ছি ঠাকুর মশাই, আমি ঠিক তাকে খুঁজে নিয়ে আসব। নেপাল নীলিমা দুজনেই বেশ নিশ্চিন্ত বোধ করল দীননাথের কথায়। বেণীমাধবের কিছুটা শারীরিক দুর্বলতা থাকলেও সকাল থেকেই আচার আচরণ একদম স্বাভাবিক রয়েছে। দীননাথ লোকজন নিয়ে শিমুলপুরে রওনা দিলেন। বকুলপুর থেকে ফুলতলির দূরত্ব খুব বেশি নয়, মাত্র একটা স্টেশন। সন্ধে উত্তীর্ণ হয়েছে কিছুক্ষণ আগেই। ধীরে ধীরে রাতের অন্ধকার ঘনিয়ে এলো। অনুভব করলাম চারপাশের বাতাস হঠাৎ কেমন যেন থমকে গেছে। ঠিক ঝড় ওঠার আগে পরিবেশটা যেমন দম চাপা থমথমে হয়ে যায়, ঠিক তেমনটাই লাগছে। রমানাথ নেপালকে বললেন, গোটা বাড়িতে কোথাও যেন এক চিলতেও আলো না জ্বলে। তারপর নীলিমা দেবীর দিকে তাকিয়ে বললেন, সঠিক সময় উপস্থিত হয়েছে, তুমি বেণীমাধবকে নিয়ে এসো। ব্যাপার স্যাপার দেখে মন বলল ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। বায়ুশূন্য থমথমে পরিবেশ তারই পূর্বাভাস দিচ্ছে। আমি রমেশের দিকে তাকালুম। তার মুখেও চাপা উত্তেজনা খেলা করছিল। উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে থাকা বাকিদের মুখেও কোনো কথা ছিল না। কোনো এক অজানা আতঙ্কে চুপ করে গেছিল সবাই। রমানাথ বেণীমাধবকে যজ্ঞবিধির এক পাশে বসে থাকার নির্দেশ দিলেন। বেণীমাধব বসে পড়ল। রমানাথ তার গায়ে মন্ত্রপুত জল ছিটিয়ে ধ্যানে বসলেন। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ সমস্ত নিস্তব্ধতা ভঙ্গ করে একটা কান ফাটানো পরিত্রায়ী চিৎকার ভেসে এলো। চমকে উঠে দেখলাম বেণীমাধবের চারপাশে একটা ধোঁয়ার বলয়ের সৃষ্টি হয়েছে। তার ভেতর থেকে দুটো কদর্য হাত বেরিয়ে এসে সাঁড়াশির মতন চেপে বসেছে তার গলার চারপাশে। ঘটনার আকস্মিকতায় সবাই থমকে গেছিল। হুঁশ ফিরতেই নেপাল আর নীলিমা দেবী ছুটে এলেন। রমানাথ উঠে দাঁড়িয়ে উৎকণ্ঠিত হয়ে বললেন, এ কি? মন্ত্রশক্তির প্রভাব এখনই তো কেটে যাবার কথা নয়, তাহলে এমন ঘটল কি করে? আমার তন্ত্র সাধনায় তবে কি কোনো ত্রুটি রয়ে গেছে? আকাশের দিকে তাকিয়ে রমানাথ দুহাত তুলে, এ কি মা, এ কি তোর লীলা খেলা? এদিকে চিৎকার শুনে পাড়াপড়শিদের ভিড় উপচে পড়েছে নেপালদের উঠোনে। আমরা কাঠ পুতুলের মতন দাঁড়িয়ে আছি। নেপাল কাঁপতে কাঁপতে এসে বাগানের এক কোণে রাখা লম্ফের আলোটা একটু বাড়িয়ে দিল। সেই আলো আঁধারিতে যা দেখলুম তাতে শরীরের সমস্ত রক্ত যেন নিমিষে জল হয়ে গেল। রমেশ ফ্যাকাশে মুখে আমার হাত ধরে দাঁড়িয়েছিল। টের পেলুম ওর হাত পাও ঠান্ডা হয়ে গেছে। আমার বুকের ভেতর টিপ টিপ করছে। ধোঁয়ার বলয় থেকে ভীষণ মূর্তি ধারণ করে বেরিয়ে এলো সেই ষোড়শী কিশোরী, যেন সদ্য নরক থেকে উঠে এসেছে সে।
ঠোঁটের কষ বেয়ে গাঢ়র কালচে রক্তের ধারা গড়িয়ে বুকের কাছে জমাট বেঁধেছে। কিছুটা টাটকা রক্তের ছিটে যেন এখনো ওখানে লেগে আছে। বিকৃত মুখমণ্ডল, বিভৎস চেহারা, গলায় পেঁচানো দড়ির ফাঁস। দেখলাম তার পোড়া কাঠের মতন শরীর থেকে তখনও অনর্গল কালো ধোঁয়া বেরোচ্ছে। মুখে গলায় চামড়া কুঁচকে লেপ্টে আছে। কোনো এক সময় যে গভীর ক্ষতর সৃষ্টি হয়েছিল সেগুলো এখনো দগদগে হয়ে জেগে রয়েছে শরীরের নানা স্থানে। এখনো রক্তরস চুইয়ে পড়ছে সেখান থেকে। মেয়েটার মাথার পোড়া চুলগুলো উড়ে এসে মুখটাকে ঢেকে দিয়েছে, তবু তার ফাঁক দিয়ে দুটো রাগী লাল চোখ টুনি বাল্বের মতন ঝকঝক করছে, জ্বলছে, নিভছে। একসময় হাওয়ার তোরে সেই চুল ফুলে ফেঁপে উঠতে লাগলো। মুখমণ্ডলে যেটুকু অংশ চোখে পড়ল তা বিভৎস, ভয়ঙ্কর। ওদিকে বেণীমাধব আবার নিজের ওপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আরো সাংঘাতিক কিছু ঘটার আগেই রমানাথ ত্রিশূল দিয়ে বেণীমাধবের চারপাশে মাটিতে একটা গণ্ডি কেটে বেঁধে দিলেন। সেই ষোড়শীর অতৃপ্ত আত্মা বেণীমাধবের চুলের মুঠি ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল গণ্ডি রেখার কাছে। কিন্তু গণ্ডির বাইরে বেরোনোর ক্ষমতা তার ছিল না, নইলে বেণীমাধবের মৃত্যু নিশ্চিত ছিল। নীলিমা দেবী আবার কান্নাকাটি শুরু করে দিলেন বেণীমাধবের দুর্দশা দেখে। আছাড়ি পিছাড়ি খেতে খেতে রমানাথের পায়ে পড়ে বললেন, বাবা গো, আমার বাড়িটারে বাজান ঠাকুর মশাই, আমার বাড়িটারে বাজান, ও ঠাকুর মশাই, আমার বাড়িটা। বলতে বলতেই মূর্ছা গেলেন। সরমা দেবী এবং কয়েকজন প্রতিবেশী মহিলার সাহায্যে ধরাধরি করে তাকে ঘরে নিয়ে যাওয়া হলো। ওদিকে মেয়েটির আত্মা ক্রুদ্ধ হয়ে গণ্ডির ভেতরে বেণীমাধবের শরীরটাকে পাক খাওয়াতে খাওয়াতে আছড়ে ফেলে দিয়েছিল। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। রমেশের অবস্থা আরোই শোচনীয়। বেণীমাধব যন্ত্রণায় ছটফট করছে দেখে সেই ষোড়শীর আত্মা প্রবল অট্টহাস্য করে বলল, কোন মন্ত্র শক্তি আজ তোকে বাঁচাতে পারবে না। হাসতে হাসতে মেয়েটির দুচোখ দিয়ে যেন ক্রোধের আগুন ঝরে পড়ল। কটমট করে চেয়ে রইল বেণীমাধবের দিকে। বেণীমাধব ততক্ষণে অচৈতন্য হয়ে গেছে। রমানাথ কোনো উত্তর করলেন না, তবে সেই মেয়েটির প্রেতাত্মাকে ওই গণ্ডির ভেতরেই আবদ্ধ করে রাখলেন। সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমার হঠাৎ খেয়াল হলো লম্ফটা নিভে গেছে। আকাশে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। এমনিতেও এখানে হাতে গোনা কয়েকটা মাত্র বাড়ি ছাড়া গ্রামের বেশিরভাগ বাড়িতেই ইলেকট্রিসিটি আসেনি। কোনো অজানা আতঙ্কে যেন আশেপাশের বাড়িগুলো আজ তেলের কুপিটুকুও ধরাতে ভুলে গেছে। গ্রামের রাস্তায় গ্যাস বাতিও নেই, ফলে ওই ঘুটঘুটে অন্ধকারে ঢাকা গোটা গ্রামে একটা গা ছমছমে পরিবেশের সৃষ্টি হয়েছে। সবাই ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে বিরাজ করছে শ্মশানের নীরবতা। যজ্ঞের সমস্ত উপকরণ উপাচার সমস্ত প্রস্তুত করে রাখা ছিল। রমানাথ যজ্ঞকুণ্ডে অগ্নি সংযোগ করলেন। ধুনিতে কাঠের গাঁট পোড়ার শব্দ হচ্ছিল পট পট করে। অমানিসার ঘোর অন্ধকারেও ঠাকুরমশাই ঘি, কাঠ, আগুন, আতপ চাল, শুকনো জবা ফুলের মালা ইত্যাদি দিয়ে গণ্ডির বাইরে যজ্ঞে বসে গেলেন। আকাশের দিকে তাকিয়ে মাকে স্মরণ করে গণ্ডির ভেতরে ত্রিশূল ছুঁয়ে দৃঢ় কণ্ঠে মন্ত্রোচ্চারণ করতে শুরু করলেন। ওং হ্রিং ক্লিং কালকপালিনী কুটুম্বরি আলম্বরি ফঙ্কার। উপাচারের পাত্র থেকে একটা নিম পাতা তুলে নিয়ে মন্ত্রটি উচ্চারণ করতে করতে বেণীমাধবের গায়ে ছুঁয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সেই প্রেতাত্মা এমন সব বিচিত্র অঙ্গভঙ্গি করতে লাগলো যার ফলে সকলেই সভয়ে কয়েক পা পিছিয়ে গেল। মেয়েটির আত্মা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠল। ক্রুদ্ধ হুঙ্কার তুলে ভূমি কাঁপিয়ে প্রলয় নৃত্য করে যজ্ঞে বিঘ্ন ঘটানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু রমানাথের সেদিকে কোনো ভ্রুক্ষেপই ছিল না।
তিনি নিবিষ্ট চিত্তে এক নাগারে মন্ত্র পড়ে চললেন। সেই অকল্পনীয় দৃশ্য ভাষায় প্রকাশ করা যায় না। এমনভাবে কোনো বাড়ির বাগানে বসেও যে সাধনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা যায় তা দেখে আমরা সবাই স্তম্ভিত হয়ে গেল। সত্যিই প্রণম্য, সিদ্ধ পুরুষ। এমন দুঃসাহসিক কাজ কেবল ওনার পক্ষেই সম্ভব। উপস্থিত সকলেই জোর হাতে প্রণাম জানালেন তাকে। 108 বার মন্ত্রোচ্চারণের প্রক্রিয়াটি সম্পন্ন করে আদেশে সুরে বললেন, সে না আসা পর্যন্ত ধ্যান করে যেতে হবে আমাকে। তোমরা কেউ অধৈর্য হয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলো না যেন। নিয়ম ভঙ্গ হলে কিন্তু বেণীমাধবকে আর বাঁচানো যাবে না, মনে রেখো এ কথা। আপনার কথার অন্যতা হবে না। রমানাথ আবার ধ্যানে বসলেন। মেয়েটির আত্মাও অদৃশ্য হয়ে ধীরে ধীরে মাটিতে মিশে গেল। কিছুক্ষণ পর বেণীমাধবের জ্ঞান ফিরে এলো, কিন্তু সকলের কথা অমান্য করে সে যেই গণ্ডিতে পা দিতে গেল অমনি সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠল। রমানাথ ধ্যানস্থ হয়েও বেণীমাধবের কীর্তির টের পেয়ে গেলেন। রাগে গর্জে উঠে বললেন, মহামূর্খ, তোমার আস্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যদি প্রাণে বাঁচতে চাও তাহলে আমি আদেশ না করা পর্যন্ত এই গণ্ডির বাইরে পা না রাখাই শ্রেয়। অতৃপ্ত আত্মার আক্রমণে প্রথম থেকেই বেণীমাধবের বাকশক্তি হারিয়ে গেছিল। এখন হঠাৎ কথা বলে উঠল, ক্ষমা চেয়ে নিল, হাত জোর করে বলল, বিষ্ণুটা মাফ করবেন ঠাকুরমশাই, আমি আবেগের বশে ভুল করে ফেলেছি। আপনার কথার অমান্য করব না। আমাকে আপনি দুরাত্মার কবল থেকে মুক্ত করে দিন। ভাবতেও পারিনি যে নৌকা ভ্রমণে যাওয়াই আমার কাল হয়ে দাঁড়াবে। ফেরার সময় প্রচণ্ড ঝড় বাদলের মুখে পড়েছিল। ডিঙা প্রায় উল্টে যাওয়ার মতন অবস্থা তৈরি হয়েছিল। তারপর মাঝি ভাই অতি কষ্টে হাল ধরে কোনো রকম আমাদের ডাঙায় পৌঁছে দিল। আমি আমার এক সঙ্গীকে নিয়ে একটা পোড়ো বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। পরিশ্রান্ত হয়ে একটা ঘরের মাটিতে শুয়ে পড়লুম। মাঝরাতে খুব জল তেষ্টা পেল। সঙ্গে থাকা জল ফুরিয়ে গেছিল। পোড়ো বাড়ির বাইরে একটি নলকূপ ছিল, সেখানে চলে গেলুম। আমি নিচু হয়ে যখন জল গড়িয়ে খাচ্ছিলাম তখনই মনে হলো কোনো ভারী কিছু আমার পিঠের ওপর চেপে বসেছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু কাউকেই না দেখতে পেলুম না। মনের ভুল ভেবে জল খেয়ে যেই না উঠে দাঁড়ালুম অমনি একটা কালো ধোঁয়াটে মূর্তি আমার সামনে এসে হাজির হলো। আমি ছুটে পালাতে গিয়েও জল কাদায় পা হুড়কে মুখ থুবড়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে মেয়েলি কণ্ঠে বিভৎস হাসির শব্দ ভেসে এলো। আমি কোনো মতে মাটি থেকে উঠে দাঁড়াতেই সেই কালো ধোঁয়াটা আমার শরীরে প্রবেশ করে গেল। সঙ্গে সঙ্গে শরীরে অসম্ভব কাঁপুনি অনুভব করলুম। আমার পায়ের তলার থেকে সব মাটি সরে গেল। আমি জ্ঞান হারালুম। একসময় আমার সঙ্গীটাকে জ্ঞান ফিরে এলো। আমার সঙ্গী আমাকে তুলে এনেছে। পরে মনে হলো ঘুম চোখে জল খেতে গেছিলুম, কি দেখতে কি দেখেছি তার ঠিক নেই, হয়তো জেগেই দুঃস্বপ্ন দেখছিলাম। তারপর আস্তে আস্তে ঘটনাটা আমার মাথা থেকে বেরিয়ে গেল। বাকি রাতটা কোনো মতে পার করে পরের দিন দিদির বাড়ি চলে এলো। প্রথম 3-4 দিন ভালোই কাটলো। তারপর থেকেই হঠাৎ আমার মনে হতে লাগলো কে যেন সবসময় আমার শরীরের ওপর চেপে বসে আছে। ভিতর থেকে কেউ আমাকে ধাক্কা মারছে। আমি নিজে কোনো কাজ করছি না, শোয়া বসা হাঁটা চলা সব কিছুই অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কেউ আমাকে চালনা করছে, আমিও তার নির্দেশ পালন করছি। সবসময় কানের কাছে অদ্ভুতভাবে অর্থহীন কথাবার্তা শুনতে পাই। ভয়ঙ্কর বিশ্রী আওয়াজ, হাসির শব্দ ভেসে আসে। আমাকে রক্ষা করুন ঠাকুরমশাই, আমি আবার আগের মতন স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। শান্ত হও বাবা, ভেবে বলো তো, তুমি যখন জল খেতে গেছিলে তখন কি তোমার শরীরে কোনো মাদুলি কিংবা উপবিত ছিল? বেণীমাধব মাথা নিচু করে রইল। নীলিমার কাছে শুনেছিলুম বিনুর নাকি তাবিজ কবছে, ওর বিশ্বাস নেই। সে পরিয়ে দিল, বিনু খুলে রাখে। পৈতা নাকি মাঝে মাঝে কোমরে জড়ানো থাকে। রমানাথ গম্ভীর স্বরে বললেন,
তোমরা আজকালকার ছেলেপিলেরা বড়ই অসহিষ্ণু, রীতি রেওয়াজকে বালাই ভাবো। মাদলিটা থাকলে আজ এতটা বাড়াবাড়ি হতো না। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, বাকি সব মায়ের ইচ্ছা। জয় মা তারা। এমন সময় উঠোনের দিক থেকে হই হট্টগোলের আওয়াজ ভেসে এলো। কে যেন চেঁচিয়ে বলল, ধর ধর, চেপে ধর ওকে, নইলে পালিয়ে যাবে যে, ধর। এ তো দীননাথ বাবুর গলা। আমরা সেদিকে ছুটে গেলুম। আমার হাতে একটা ছোট টর্চ ছিল, সেটা জ্বালিয়ে দেখলুম দীননাথ এসে গেছেন। তার লোকেরা একজন বদ্ধ পাগলকে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে আসছে। সে তারস্বরে চিৎকার করে লোকগুলোকে আঘাত করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে। লোকটাকে দেখে আমার খুব মায়া হলো। কি জানি কি কারণে তার এমন পাগলের দশা হয়েছে। রমেশও মায়াভরা দৃষ্টিতে লোকটিকে দেখছিল। ভায়া, একটা কথা আমি কিছুতে বুঝতে পারছি না। এমন একটা অসহায় মানুষের সাথে বেণীমাধবের আত্মার মুক্তির যোগসূত্র কোথায়? তাছাড়া ওকে এত দূর থেকে এভাবে বেঁধে আনা উচিত হয়নি মোটেও। আমি তাকে আশ্বস্ত করে বললুম, কোনো একটা কারণ তো আছেই ভায়া। রমানাথ বিনা কারণে কেন কোনো মানুষকে এভাবে ধরে আনার আদেশ দেবেন? অন্যান্য সকলের মধ্যেও চাপা গুঞ্জনের সৃষ্টি হল। এমন সময় রমানাথ এসে উপস্থিত হলেন। রাগত স্বরে বললেন, ওর কোমরের দড়িটা খুলে দাও। আমি কি এভাবে বেঁধে আনার কথা বলেছিলাম? ঠাকুরমশাই, ওকে সামলানো দায় হয়ে পড়েছিল, কিছুতেই বাগে আনা যাচ্ছিল না। শেষে আমি কোমরে দড়ি বেঁধে আনতে বললুম। আমি তোমাকে বলেছিলাম যদি একান্তই কোনো অসুবিধা হয় তাহলে কুসুমের নাম নিতে, তা না করে তুমি শেষে ওকে দড়ি দিয়ে বেঁধে আনলে। দিনুদা মাথা হেঁট করে দাঁড়িয়ে রইলেন। মনে আছে ভায়া, শিমুলপুরে রওনা দেবার সময় রমানাথ দিনুদাকে চাপা স্বরে কিছু একটা বলেছিলেন, যা আমাদের কারোর বোধগম্য হয়নি। মনে হয় উনি এই কুসুমের কথাই বলেছিলেন। রমেশের কথা আমার মনোপুত হল, কিন্তু কে এই কুসুম? ওদিকে রমানাথের মুখে কুসুম নামটা শুনে লোকটার মধ্যে অস্থিরতার ভাব ফুটে উঠল। কি যেন বলার চেষ্টা করছিল, কিন্তু গলা দিয়ে গোঙানির আওয়াজ ছাড়া আর কিছুই বেরোল না। টের পেলুম লোকটা কথা বলতে পারে না। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমরা লোকটিকে ধরে নিয়ে গেলুম পেছনের বাগানে। দেখে আশ্চর্য হয়ে গেলুম, পাগল ভবঘুরে লোকটা বাগানের মাটিতে পা দিতেই মেয়েটির আত্মা মাটি ফুঁড়ে উঠে এলো। অপার্থিব দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। লোকটার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরছে, কোনো গভীর যন্ত্রণায় কাঁদছে সে। কত কথা তার বুকে জমা হয়ে আছে, অথচ তা প্রকাশ করতে অপারগ। সে যে কথা বলতে পারে না। যজ্ঞের আগুনে চারপাশ আলোকিত হয়েছে। স্পষ্ট দেখলুম সেই ভবঘুরে লোকটিকে দেখে বেণীমাধবের চোখে মুখে অজানা আতঙ্ক ফুটে উঠল। সে যেন তাকে দেখে পালাতে চাইছে, অথচ গণ্ডি পেরিয়ে যাওয়ার উপায় নেই। এদিকে লোকটিও বেণীমাধবকে দেখতে পেয়ে মুখ দিয়ে বিচিত্র শব্দ করে সেদিকে তেড়ে গেল। দিনুদার সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেললেন। গণ্ডিতে পা রাখলে সর্বনাশ হয়ে যেত। এদিকে লোকটা হাত পা ছুঁড়ে বেণীমাধবকে দেখিয়ে ইশারায় কি সব যেন বোঝাতে লাগলো। তার চোখ থেকে তখন আগুন ঝরে পড়ছে, সবকিছু পুড়িয়ে ছারখার করে দিতে চাইছে সে। ওদিকে সেই ষোড়শীর আত্মাও শক্তি ফিরে পেয়ে দ্বিগুণ শক্তিতে বেণীমাধবের উপর ঝাঁপিয়ে পড়ল। আমার আগেই খটকা লেগেছিল। বিনুকে এবার বোধহয় বাঁচানো গেল না। রমানাথের মধ্যেও কোনো প্রতিক্রিয়া হতে দেখা গেল না। তিনি নির্বিকার চিত্তে উপাচারের পাত্র থেকে একটা ভোজ্যপত্র তুলে নিয়ে তার গায়ে জাফরানের কালি দিয়ে অনেকটা তীর চিহ্নের মতো দেখতে একটা যন্ত্রের ছবি আঁকলেন। তারপর তার গায়ে অনেকগুলো সংখ্যা লিখে তুলো দিয়ে পলতে তৈরি করে সেটাকে গণ্ডির ভেতরে রেখে দিলেন। দেখলুম যন্ত্রটির একদম নিচে বেণীমাধবের নাম লেখা রয়েছে। মন্ত্র পড়ে পলতেতে অগ্নিসংযোগ করতেই সেই অতৃপ্ত আত্মা প্রথমে কিছুক্ষণ ছটফট করল,
কিন্তু মন্ত্র বলে নিস্তেজ হয়ে পড়ার বদলে ভীষণ শক্তি প্রয়োগ করে সে বেণীমাধবের গলা ধরে শূন্যে তুলে দিল। তারপর প্রবল অট্টহাস্য করে বলল, পাপিষ্ঠ, আজ তোর নিস্তার নেই। তোর সময় ফুরিয়ে এসেছে, আজই তোর মৃত্যু হবে। দৃশ্যটা দেখে সবাই আঁতকে উঠলেও পাগল লোকটি জোরে জোরে হাততালি দিয়ে হাসতে লাগলো। সেই ধোঁয়াটে অবয়ব থেকে ক্ষণিকের জন্য মেয়েটির আসল চেহারাটা বেরিয়ে এসেছিল। আমরা অবাক হয়ে দেখলুম সেই ষোড়শী জীবদ্দশায় যেন কোনো দেবী ছিলেন, যিনি মর্তে পদার্পণ করেছিলেন। তার সেই রূপ ভাষায় প্রকাশ করা যায় না। বেণীমাধব এতক্ষণে মেয়েটিকে চিনতে পেরেছে। তার আসল চেহারা দিকে ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে বারবার ক্ষমা চাইতে লাগলো। কাকুতি মিনতি করে বলতে লাগলো, আমি 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 ভুল করে ফেলেছি, এবারের মতন ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন অন্যায় করবো না। কথা দিচ্ছি আমি শুধরে নেবো নিজেকে। দয়া করো আমায়। মেয়েটা হুঙ্কার দিয়ে উঠল। তার বুকে তীক্ষ্ণ নখের আঁচড় দিয়ে বলে, তোর মতো পাপীদের কোনো ক্ষমা হয় না। তুই শুধু আমাকে মেরেই ক্ষান্ত হসনি, আমার দাদাকে পাগল করে দিয়ে তার যথা সর্বস্ব কেড়ে নিয়েছিস। রমানাথ ত্রিশূল ছুঁয়ে গণ্ডি রেখা তুলে দিলেন বজ্র কঠিন স্বরে। আমি জানতুম এমনটাই হবে। আমি ধ্যান যোগে দিব্য দৃষ্টি দিয়ে অতীতে ঘটে যাওয়া ঘটনার সমস্ত দৃশ্য অবলোকন করেছি। কোনো মহাপাপীকে তার অবশ্যম্ভাবী কর্মফল থেকে মুক্ত করা যায় না। কৃতকর্মের শাস্তি তাকে পেতেই হয়। আমার আর কিছু করণীয় নেই। যা কিছু ঘটেছে সবই মায়ের ইচ্ছেতে ঘটেছে। নেপাল মাথা হেঁট করে লজ্জিত স্বরে বললেন, কি ঘটেছিল ঠাকুর মশাই? বছর দুয়েক আগের কথা। শিমুলপুরের জমিদারবাবু রুদ্রনারায়ণ একবার শিকার করতে বেরিয়ে প্রবল ঘূর্ণিঝড়ের কবলে পড়েন। সঙ্গে লোকজন স্বাভাবিকভাবেই আত্মরক্ষার তাগিদে ছোটাছুটি শুরু করে দেয়। রুদ্রনারায়ণ গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলেন। সঙ্গে থাকা বন্দুকটিও কোথায় পড়ে যায়। হিংস্র পশুর আক্রমণের হাত থেকে রক্ষা পাবার জন্য তিনি একটা গাছে উঠে আশ্রয় নেবার চেষ্টা করেন, কিন্তু গাছের নিচে বিষাক্ত সাপের বাসা দেখে তিনি যখন আশ্রয়ের সন্ধান করতে থাকেন, তখনই ঝোপের ভেতর কিছু নড়ে চড়ে ওঠে। হিংস্র সাপদের জ্বলন্ত চোখ দেখে দিশেহারা হয়ে দৌড়াতে গিয়ে ঘুটঘুটে অন্ধকারে একটা পরিত্যক্ত কুয়োর মধ্যে পড়ে যান। তারপর তাঁর আর কিছু মনে ছিল না। যখন জ্ঞান ফিরে আসে, তিনি দেখেন একটা ঘরের তক্তপোষে শুয়ে আছেন। পাশে নিশ্চিন্ত মনে একটি কিশোর ও একটি কিশোরী মেয়ে দাঁড়িয়ে আছে। রুদ্রনারায়ণের মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ হচ্ছিল। ধুম জ্বরে ভুল বকছিলেন। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। শরীরে নানা জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছিল। সেই যুবক এবং সেই কিশোরী মেয়েটি তাকে সেবা করে সুস্থ করে তোলে। কিশোরী মেয়েটির নাম ছিল কুসুম, ছেলেটির নাম কৈলাস। কুসুম কৈলাসের আদরের ছোট বোন। পিতৃমাতৃহীন এই দুই ভাই বোনের বাস ছিল জঙ্গলের এক পাশে। তারা জমিদার রুদ্রনারায়ণকে কুয়োর ভিতরে পড়ে যেতে দেখে। কৈলাস তাকে সেখান থেকে উদ্ধার করে ঘরে নিয়ে আসে। তাদের সেবায় অত্যন্ত প্রসন্ন হন তিনি। পুরোপুরি সুস্থ হতে ৩-৪ দিন সময় লেগে যায় তার। ইতিমধ্যে প্রাকৃতিক দুর্যোগ কেটে যাবার পর জমিদার বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয় এবং এক টানা 2 দিন ধরে খোঁজাখুঁজির পর অবশেষে তারা কৈলাসদের বাড়িতে এসে উপস্থিত হয়।
রুদ্রনারায়ণ কৈলাস ও কুসুমকে তার সাথে জমিদার বাড়িতে নিয়ে যান। তারপর তাদের নিজেদের ঘরে বসিয়ে সিন্দুক খুলে কৈলাসকে অজস্র স্বর্ণ মুদ্রা ও কুসুমকে একটা মহামূল্যবান রত্নহার উপহার দেন। সেই উপহারের কথাটা গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। নায়েবের ছেলে অশোক এবং ততোয়ার প্রিয় সখা বেণীমাধবের কানেও খবরটা পৌঁছায়। বেণীমাধব অশোকের সাথে সলা পরামর্শ করে সেগুলো হাতিয়ে নেবার পরিকল্পনা করে ফেলে। তাদের এই পরিকল্পনা কেউ ঘুণাক্ষরেও টের পায় না। কৈলাস ও কুসুম খুশি মনে উপহার নিয়ে নিজেদের বাড়িতে ফিরে আসে, কিন্তু তারা জানতেও পারেনি যে কেউ গোপনে তাদের অনুসরণ করছে। কৈলাস তার কুটিরে এসে অলংকার এবং স্বর্ণ মুদ্রাগুলো সেই পরিত্যক্ত কুয়োর ভিতরে লুকিয়ে দেয়। বেণীমাধবরা আড়াল থেকে সব লক্ষ্য করে। তারা সুযোগের অপেক্ষায় দিন গণে। দিন সাতেক পর গ্রামে রাতভর যাত্রাপালা চলছিল। কুসুম কৈলাস দুজনেই সেই যাত্রা দেখতে যায়। সেই সুযোগেই বেণীমাধব আর অশোক কুয়োর ভিতরে নেমে লুকানো খাঁজের ভিতর থেকে সবকিছু বের করে নেয়। কৈলাস এই সব কিছু টেরই পায় না। সেদিন রাতে বেণীমাধব অশোকের বাড়িতেই কাটায়। পরিকল্পনা করে শ্মশান ধারের ওই পোড়ো বাড়ির মাটির নিচে আপাতত ওগুলো লুকিয়ে রেখে দেবে। পরিকল্পনা করে শ্মশান ধারের ওই পোড়ো বাড়ির মাটির নিচে আপাতত ওগুলো লুকিয়ে রেখে দেবে। তারপর সুযোগ বুঝে বিক্রি করে সেই অর্থ দুজনে ভাগ করে নেবে। পরিকল্পনা অনুযায়ী পরের দিন সন্ধ্যার মুখে অশোক ও বেণীমাধব সমস্ত স্বর্ণ মুদ্রা আর অলংকার নিয়ে পোড়ো বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনাসূত্রে সেদিন বিকেলেই কুসুম তার সঙ্গী সাথীদের কথায় শ্মশান ধারের ওই পোড়ো বাড়িতে সত্যিই ভূতের উপদ্রব আছে কিনা তা যাচাই করতে ঢুকেছিল। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে আসে। পিছনের জঙ্গল থেকে অদ্ভুত আওয়াজ পেয়ে সবাই ভয়ে কুসুমকে ফেলে পালিয়ে যায়। কুসুম যথেষ্ট সাহসী মেয়ে। সে পোড়ো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল। এমন সময় কারোর কথাবার্তা আর পায়ের শব্দ পেয়ে সে আড়ালে লুকিয়ে পড়ে। নায়েব মশাইয়ের ছেলে অশোক এবং তার ঘনিষ্ঠ বন্ধু বেণীমাধবকে একটা পিতলের ঘড়া আর একটা বড় কাঠের বাক্স নিয়ে উঠোনে এসে দাঁড়াতে দেখে সে অবাক হয়ে যায়। তারা সঙ্গে আনা কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করে। কাঠের বাক্স থেকে রত্নহার এবং স্বর্ণ মুদ্রাগুলো বের করে ঘড়ার মধ্যে রাখতে যেতেই কুসুম চিৎকার করে ওঠে। অশোক সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে তার গলা টিপে ধরে। বেণীমাধব তার মুখ হাত পা বেঁধে পিছনের জঙ্গলে নিয়ে যায়। তারপর তারা শ্বাস রোধ করে হত্যা করে এবং মৃতদেহটা আগুনে পুড়িয়ে দেয়। ওদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। কুসুম ফিরছে না দেখে কৈলাস তাকে খুঁজতে বের হয়। তার সঙ্গী সাথীরা পোড়ো বাড়ির কথা জানায়। কৈলাস সেখানে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর পিছনের জঙ্গল থেকে কুসুমের পুড়ে কাঠ হয়ে যাওয়া দেহটা খুঁজে পায়। ছাই হতে আর কিছুমাত্র সময় বাকি ছিল। সেদিন থেকেই কৈলাস বনের শোকে পাগল হয়ে যায়। জমিদার রুদ্রনারায়ণ অনেক খোঁজ খবর করেও খুনিকে চিহ্নিত করতে পারেননি। পুরো বাড়ি থেকে বেরিয়ে আসার সময় সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছিল অশোক ও বেণীমাধব। কৈলাস বদ্ধ উন্মাদ হয়ে গেল। পথে পথে ঘুরে বেড়াতো। নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিল। পথে ঘাটে সবসময় তার বুক ফাটা কান্না আর হাহাকার শোনা যেত। রুদ্রনারায়ণ লোক পাঠিয়ে কৈলাসকে এনে জমিদার বাড়িতে রেখেছিলেন। তার চিকিৎসার ব্যবস্থাও করেছিলেন। কিন্তু এক রাতে কৈলাস জমিদার বাড়ি থেকে কোথায় যেন চলে যায়। তারপর বহুদিন আর কোনো তার হদিশ পাওয়া যায়নি। কিন্তু আমরা একে অপরকে নিয়ন্ত্রণ করলেও আমরা সবাই সময়ের দাস। সময় চক্র আমাদের সবাইকেই নিয়ন্ত্রণ করে। তাই সময়ের নিয়মেই কুসুমের আত্মা প্রতিশোধ নিতে ফিরে আসে।
2 বছর আগে যেদিন তাকে হত্যা করা হয়, সেই একই সময় তিথি নক্ষত্রের বিশেষ যোগে তার আত্মা আবার জেগে ওঠে। সেদিন রাতেই নৌকা যাত্রা সেরে ফেরার পথে বেণীমাধব এবং অশোক প্রবল ঝড় বৃষ্টির মুখে পড়ে। নৌকা থেকে নেমে তারা আর বাড়ির দিকে এগোতে পারে না, ওই পোড়ো বাড়িতেই আশ্রয় নিতে বাধ্য হয়। কুসুমের আত্মা সেদিনই বেণীমাধবের ওপর ভর করে। তারপর থেকে কৈলাসকে আবার ওই পোড়ো বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতে দেখা যায়। এদিকে পরের দিন ঝড় জল থামার পরে অশোক নিজের বাড়ি ফিরে গেলেও বেণীমাধব বকুলপুরে তার দিদির বাড়িতে রওনা দেয়। ইতিমধ্যে কুসুম কৈলাসকে দেখা দিয়ে সব ঘটনা জানায়। তবে যার জন্য এত কীর্তি, সেই অলঙ্কার আর স্বর্ণ মুদ্রাগুলো এখনো অক্ষত অবস্থায় ঠিক জায়গাতেই রয়ে গেছে। কোনো অলৌকিক শক্তির জোরে এই 2 বছর যাবৎ লক্ষবার চেষ্টা করেও বেণীমাধবরা সেগুলো নিয়ে যেতে পারেনি। শেষ পর্যন্ত অশোক তার এক পরিচিত অসৎ তান্ত্রিককে দোষ কাটাতে খবর দিয়েছিল, কিন্তু বেণীমাধব বোধ করি এখনো জানে না তার প্রিয় মিত্র অশোকের সাথে কি ঘটে গেছে। এতটুকু বলে রমানাথ চুপ করে গেলেন। ওদিকে রমানাথের কোনো কথাই বেণীমাধবের কর্ণকুহরে প্রবেশ করল না। সে তখন মৃত্যু ভয়ে চোখ বুজে রয়েছে। তার গলায় দড়ির মতন পাকিয়ে পেঁচিয়ে ধরেছে কুসুমের পুড়ে যাওয়া গোছা গোছা চুল। কুসুমের অদ্ভুতুরে অলিক কণ্ঠস্বর ভেসে এলো, তোর প্রাণের সখা অশোককে আমি মেরে ফেলেছি। ওর গলা কাটা মুন্ডুটা সাথে নিয়ে এসেছি, দেখবি দেখবি তুই। এই দেখ। কান ফাটানো ভয়ঙ্কর হাসি হাসতে হাসতে সত্যি সত্যি একটা কাটা মুন্ডু এনে বেণীমাধবের চোখের সামনে ধরে নাচতে লাগলো। বেণীমাধব চোখ বুজে থাকার হাজার চেষ্টা করেও আটকাতে পারল না। চোখ তাকে খুলে রাখতেই হলো। বিভৎস নারকীয় উল্লাসে ফেটে পড়েছে কুসুম। পরক্ষণেই হঠাৎ সব কেমন যেন চুপচাপ নিস্তব্ধ হয়ে গেল। আমার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়ে গেছিল ইতিপূর্বেই। রমেশকেও দেখলাম দৃশ্যটা দেখার ভয়ে সে চোখ বুজে ফেলেছে। কিছুক্ষণ আগে নীলিমা দেবীর জ্ঞান ফিরে এসেছিল। সন্তান তুল্য ভাইয়ের অপকীর্তি শুনে নিজে হাতেই তাকে মারবেন বলে দা নিয়ে ছুটে এলেন। কিন্তু দেখতে দেখতে চোখের নিমেষে চারপাশটা হঠাৎ ধোঁয়ায় ঢেকে গেল। আগুনের ফুলকি দেখতে পেলাম। সঙ্গে সঙ্গে বেণীমাধবের গগনভেদী আর্তনাদ ভেসে এলো। একটা খচাত করে শব্দ পেয়ে ধোঁয়া ভেদ করে ছুটে গেলাম আমরা। দেখলাম বেণীমাধবের মুন্ডু উপরে নিয়ে কুসুম সেদিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। বেণুর শরীরের বাকি অংশ দাউ দাউ করে জ্বলছে। নীলিমা দেবী দৃশ্যটা দেখেই তখনই জ্ঞান হারালেন। এমন সময় কে যেন পাশ থেকে বলে উঠল, শয়তান দুটোকে কুসুম শেষ করে দিয়েছে। শিমুলপুর গ্রাম থেকে পাপ বিদেয় হয়েছে। কথাগুলো শুনে আমরা সবাই চমকে গেল। দেখলুম কৈলাস আনন্দে চিৎকার করে উঠেছে। সে তার হারানো বাকশক্তি ফিরে পেয়েছে। এমন সময় কুসুমের অতিলৌকিক কণ্ঠ শুনতে পেলাম আমরা। আত্মারা পৃথিবীতে খুব বেশি দিন অবস্থান করতে পারে না। কোনো এক সময় তাদেরও বিদায় নিতে হয়। বিদায় বেলায় কুসুম বলে গেল, এবার আমার যাওয়ার সময় হয়ে এসেছে দাদা। জমিদার বাবুর দেওয়া ওই সম্পদ এখনো সেই পুরো বাড়ির মাটির তলাতেই রয়েছে। জমিদার বাবুকে তা ফিরিয়ে দিস। আমি আসছি। দেখতে দেখতে কুসুমের ধোঁয়াটে শরীরটা মাটি ছেড়ে শূন্যে উঠে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল।
কুসুমকে বিদায় জানাতে গিয়ে দুপুরে কেঁদে উঠল কৈলাস। আমাদের চোখেও জল এসে গেল। ইতিমধ্যে ভোর হয়ে গেছিল। কুসুম বিদায় নিলেও তার আত্মার মুক্তি ঘটেনি। আমাদের সেই স্থানে যেতে হবে যেখানে কুসুমের মৃতদেহ পাওয়া গিয়েছিল। রমানাথকে অনুসরণ করে আমরা শিমুলপুরের সেই পোড়ো বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। প্রায় 1 ঘন্টা হাঁটার পর শিমুলপুরের শ্মশানধারে হাজির হলাম আমরা। একপাশে ঝোপঝাড়ে ঠাসা একখানি পুরনো বাড়ি চোখে পড়ল আমাদের। বাড়ির পেছনেই নলখাগড়ার বিরাট বনভূমি। বাড়িটা বহু যুগ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। হয়তো কোনো পুরনো ইতিহাস লুকিয়ে আছে বাড়ির আনাচে কানাচে। দেখে অবাক হয়ে গেলুম, বনভূমির কিছুটা অংশ আজও শূন্যই রয়েছে। একটা চারা পর্যন্ত ওঠেনি সেখানে। শিমুলপুরের বাজার থেকে কিছু উপকরণ সামগ্রী সংগ্রহ করে এনেছিলেন রমানাথ। ঝোলা থেকে সেগুলো বের করে সাজিয়ে সেখানে বসে গেলেন, শান্তির জল ছিটিয়ে। ওং শান্তি, 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 ওং শান্তি বলে খানিকক্ষণ চোখ বুজে হাত জোর করে মন্ত্র পাঠ করলেন। তারপর গোময়ের দ্বারা ত্রিকোণ মণ্ডল এঁকে একটা বিল্লপত্রের ওপর মাসকলাই, দধি ও হরিদ্রা চূর্ণ একসাথে মিশিয়ে ওং মার্শভক্ত বলাই ওং খেত পালাতি ভূতনেভ্যনম ওং ভূত বৃষপিশাচস্য তনোবারাক্ষিষয়া শান্তিং কুর্বন্তি সর্বৈয়াং গৃহন্তে মদবলম ওং স্মার্থি। এই প্রার্থনা মন্ত্র জপ করে সাদা সরিষা দিয়ে 10 দিকে ছড়িয়ে দিয়ে আবার কোনো দুরূহ মন্ত্রোচ্চারণ করতে শুরু করলেন। বেশ কিছু ক্রিয়াদি সম্পন্ন করে কৈলাসকে বললেন, আমাদের অবিলম্বে গয়ায় যেতে হবে। প্রেতশিলায় কুসুমের আত্মার সদ্গতির জন্য ব্যবস্থা মতো পিণ্ডদান করতে হবে। তোমরা প্রস্তুত হও, পরশুদিন সকালে রওনা দেব। আমি আর রমেশ ও রমানাথের সাথে গয়ায় যাবার সিদ্ধান্ত নিলাম। এরপর আমরা সবাই বাড়ির উঠোনে গিয়ে উপস্থিত হলাম। রমানাথ মাটি খোঁড়ার নির্দেশ দিলেন। দীননাথের লোকেরা মাটি কোপাতে শুরু করল। কয়েক ফুট খোঁড়ার পর একটা ঘড়া দেখতে পেলাম। তাতে রোদের আলো পড়ে ঝলমলিয়ে উঠল। দেখে চোখ ধাঁধিয়ে গেল আমাদের। কৈলাস কুসুমের কথা মতন রুদ্রনারায়ণকে তার সম্পদ ফিরিয়ে দিতে গেল। রুদ্রনারায়ণ কিছুতেই তা গ্রহণ করলেন না। কৈলাস, রত্নমালাটি আমি নিজে হাতে কুসুম মায়ের গলায় পরিয়ে দিয়েছিলাম। তাছাড়া এই স্বর্ণ মুদ্রা তোমারই প্রাপ্য। ফিরিয়ে নিলে ঘোর অমঙ্গল হবে। কৈলাস তার কুটিরে ফিরে এসে কুসুমের স্মৃতিচিহ্ন হিসেবে তার ছবিতে রত্নহারখানা পরিয়ে দিল। সে সিদ্ধান্ত নেয় স্বর্ণমুদ্রার কিয়দংশ দিন দরিদ্রে বিলিয়ে দিয়ে বাকিটা সেই পোড়ো বাড়ি সংস্কারের কাজে লাগাবে এবং বনভূমির সেই অংশে গ্রামবাসীদের জন্য একটি পবিত্র যজ্ঞকুণ্ড নির্মাণ করবে, যেখানে কুসুমের শান্তিক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর আমরা নির্দিষ্ট দিনে গয়ায় রওনা দিলাম। পিণ্ডদানের ক্রিয়া সম্পন্ন হলে কুসুমের আত্মা এসে পিণ্ড গ্রহণ করে গেল। তার চিরশান্তির ব্যবস্থা করে আমরা আবার ফিরে এলাম। এতক্ষণ মানিকবাবু ঘরের দাওয়ায় বসে তার নাতি নাতনিদের গল্প শোনাচ্ছিলেন। এমন সময় তার স্ত্রী এসে খবর দিলেন তার বোন নয়নতার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে। মানিকবাবু সুসংবাদ পেয়ে ছুটে গেলেন কৈলাসদের শিমুলপুরের বাড়িতে। কৈলাস তার ভগ্নিপতি। গয়া থেকে ফেরার পর একটা শুভ দিন দেখে তিনি কৈলাসের সাথে নিজের বোনের বিবাহ দিয়েছিলেন। মানিকবাবু দেখলেন নয়নতারার কোলে আলো করে শুয়ে আছে ছোট্ট কুসুম। অবিকল সেই দেবীর মতন চেহারা, যা ভাষায় প্রকাশ করা যায় না। খুশিতে ঝলমল করে উঠল সকলের মন। কৈলাস তার মেয়ের নাম দিল কুসুমলতা। এতক্ষণ আপনারা শুনছিলেন মৈত্রী চ্যাটার্জির লেখা গল্প
রমানাথ তান্ত্রিক ও অতৃপ্ত প্রেত। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে রাজদীপ, রুদ্র, বিপাশা, নিতু, কুণাল, অস্মিতা, ঋতদীপ, দেবাজিৎ, শ্রাবস্তি, তৃষা এবং রাজ চ্যাটার্জি। গল্পের সূত্রধার আমি সৌমিক। গল্পের নাট্যরূপ করেছেন পাপিয়া, শব্দগ্রহণ জয়া, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত নিতু, প্রচার অলঙ্করণ পিয়ালি ও ইঙ্ক ব্লেস ক্রিয়েশন, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক শনিবার রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।